স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বাড়ার খবর অর্থনীতির জন্য সংকট, তবে এটি অর্থ পাচারের প্রকৃত চিত্র নয় বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে একটি প্রযুক্তি নির্ভর আর্থিক লেনদেন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত বড় অঙ্কের টাকা পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সরকারকে আরও সক্রিয় হওয়ার তাগিদ বিশ্লেষকদের। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বলছে ২০২৩ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি হিসেবধারীদের আমানত ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রাঁ, যা ২০২৪-এ বেড়ে হয়েছে ৫৮,৯৫,০০,০০০। এ ঘটনায় শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তির টাকা না, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে যে ডিপোজিট, এটা একটা। দ্বিতীয়ত আছে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশের ব্যাংকগুলো কত টাকা পাবে। থার্ড হলো ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগ হয়েছে সেটাও আছে। কেন সেই টাকা কিভাবে ওখানে গেল ব্যক্তির নামে, সেটা তো নিশ্চিতভাবে অনুসন্ধান বা তদন্ত করাই যায়। কারণ তবে আমানত বৃদ্ধির এ তথ্য অর্থ পাচারের প্রকৃত চিত্র দেয় না বলেও মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সরকারের উচিত সুইস ব্যাংকের এ তথ্যকে আমলে নিয়ে দেশটির কাছে আরো বিস্তারিত তথ্য নিয়ে পাচারকারীদের চিহ্নিত করা। বাংলাদেশি পরিচয় প্রচুর লোক আছেন যাদের ডিপোজিটের তথ্য এখানে বলা নেই, হয়তো অন্য দেশে আইডেন্টিটি নিয়ে ওখানে ব্যবহার করা হচ্ছে। আমার ধারণা যে এই সরকার আসবার পরেও টাকা পাচার বন্ধ হয়নি এবং উল্লেখযোগ্য মাত্রায় সেটি এখনো হয়তো অব্যাহত রয়েছে। তার একটা বড় কারণ হলো আমাদের এই লেনদেনগুলোকে ট্রেস করা, ট্র্যাক করার কোনো উপযুক্ত ডিজিটালাইজেশন ইন্টিগ্রেটেড আর্থিক কাঠামো নেই। এরকম একটি কাঠামো ছাড়া কিন্তু আপনি এই অপরাধকে বন্ধ করতে পারবেন না। সুইস ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বছরগুলোতে সুইজারল্যান্ডে বাংলাদেশি হিসেবধারীদের আমানত বাড়ে। তবে এর ব্যতিক্রম আছে। ২০২১ সালে আমানত দাঁড়ায় ৮৭,১১,০০,০০০ ফ্রাঁ। দুর্ভাগ্যজনকভাবে কিন্তু আমরা এখন এই সরকারের সময় এসে আমরা অনেকগুলো শুনছি যে তারা অনেক ধরনের আর্থিক লেনদেন ধরছেন, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে অনিয়মগুলো হচ্ছে এইগুলো ধরার ব্যাপারে কতটা তারা শক্তিশালী ভূমিকা রাখছেন সেটি নিয়ে কিন্তু এখনো আমরা খুব উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি না। এ অবস্থায় সুইস ব্যাংকের তথ্যকে আমলে নিয়ে আরো গভীরভাবে পর্যালোচনার তাগিদ বিশ্লেষকদের। মানে এটা একটা অ্যালার্ম। তার মানে আমাদের এখানে বিশ্লেষণে যেতে হবে এবং সেই বিশ্লেষণে যেতে যে ডিটেইল ইনফরমেশন দরকার, বাংলাদেশের কর্তৃপক্ষ যেমন সেন্ট্রাল ব্যাংক, তারা যদি সুইস কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করে সেই ডিটেইলগুলো দিবে। অর্থ পাচার ঠেকাতে যত দ্রুত সম্ভব একটি প্রযুক্তি নির্ভর জবাবদিহিমূলক আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র্য, উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৮ বছরের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু এই সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয়, এটি অর্থনৈতিক, পরিবেশ এবং ক্রমবর্ধমান ভাবে নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই জনগোষ্ঠীকে পূর্ণ নিরাপত্তা ও অধিকারের সঙ্গে প্রত্যাবর্তনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তৌহিদ হোসেন। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে ভাঙন দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয় বাসিন্দারা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বুধবার রাতে পানি ঢুকে ফেনীর ফুলগাজী উপজেলায়। প্লাবিত হয় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর, জগৎপুর ও মণিপুর এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, সদর ইউনিয়নের বণিকপাড়ায় মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এছাড়া ফুলগাজী তরকারি বাজারের কাছ দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে প্লাবিত হয় বাজারের একটি অংশ। রাস্তা ভেঙে ফেলছে, আমাদের বাড়িঘরে পানি উঠিয়েছে, আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, কোনো দিনের বস্ত্র নাই, কিছু নাই, সারা রাত রাস্তার উপরে আসছিলাম। আমাদের 4 লক্ষ টাকার মুরগির ফার্ম
চলে গেছে, এর সাথে বাড়িও চলে গেছে, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। গতবার প্রায় 102টা জায়গায় বাঁধ ভেঙেছে, কিন্তু দায়সারাভাবে এই বাঁধগুলা বেঁধেছিল পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারদের অবহেলার কারণে আমরা আবারও একই বন্যার শিকার হয়েছে। ওজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে, তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধে একটি ভাঙন ব্রিজ হয়ে যায়, এই ব্রিজটা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করব। আর এছাড়া এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। বৃষ্টি কমে যাওয়ায় এরই মধ্যে জগৎপুর ও মণিপুর গ্রাম থেকে পানি নেমে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। আজ দেশব্যাপী বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও অস্থায়ী দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখনই আকস্মিক বা উজানের ঢলের বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে জুলাইয়ের প্রথমে অতিবৃষ্টিতে রয়েছে বন্যার আশঙ্কা। কয়েকদিনের তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছে রাজধানীবাসী। থেমে থেমে বৃষ্টিতে কমছে তাপমাত্রা। ঢাকায় আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে রয়েছে ভারী ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কম থাকলেও পরে আবার 25 বা 26 তারিখের দিকে আবার একটা উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যার ফলে তখন আবার বৃষ্টিপাত বেড়ে যাবে। সমুদ্রবন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সেটা এখনো বলবৎ রয়েছে। আর নদী বন্দরের জন্য কোস্টাল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে আকস্মিক বন্যার সম্ভাবনা নেই বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে হালদা, গোমতী, ফেনী, মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। তবে জুলাইয়ে লঘুচাপ ঘনীভূত হলে অতিবৃষ্টিতে বন্যার শঙ্কা রয়েছে। আগামী 10 দিন পর্যন্ত ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং আপাতত বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। তবে দেশের আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল যেমন উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকা, উত্তর পূর্বাঞ্চলের সোমেশ্বরী, জাদুঘাটা, সারিগোয়াইন ইত্যাদি অববাহিকা, দক্ষিণ পূর্বাঞ্চলে মুহুরী, মাতামুহুরী, সাঙ্গু ইত্যাদি অববাহিকা, এগুলোতে সাধারণত 3 দিন পর্যন্ত পূর্বাভাসটাই সবচেয়ে সঠিক। সিলেট ও ফেনী অঞ্চলে নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হলেও নেই গত বছরের মতো মারাত্মক বন্যার শঙ্কা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। থেমে নেই ইরানও। ইসরায়েলের বীর সেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে বিরামহীন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। বৃহস্পতিবার রাতে তেহরানের জোরালো আক্রমণের জবাবে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই 3টি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, কেন্দ্রে থাকা এক কমান্ডার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ হামলায় নিহত হন তিনি। জবাবে ইসরায়েলের বীর সেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে রেল স্টেশন সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের উদ্ধারকারী দল ওই হামলার ছবি প্রকাশ করে জানিয়েছে এতে কেউ হতাহত হয়নি। চলমান সংঘাতের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই 3 মন্ত্রী। এরপরই বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।